জব নেই তারা কেন দেরি করে এটাই তো আমি বুঝি না। কি সমস্যা? কোন অবজেক্ট? কথা বুঝি নাই। হুম হুম অ্যাজাক্স কোনো একটা ফাইলে নিয়ে ক্লাস ডিক্লেয়ার করলে কাজ করবে না, অন পেজে থাকতে হবে অলওয়েজ। আপনি যদি অ্যাজাক্সের ফাংশন কোনো একটা ফাইলে তুলে কাজ করতে যান এটা কাজ করবে না। লিঙ্ক করে যখন ফাংশন কল করতে যাবেন ওটা যদি অ্যাজাক্স ফাংশন হয় তাহলে ওটা কাজ করবে না। জাভা স্ক্রিপ্ট দিয়ে? হ্যাঁ তো হ্যাঁ হুম ক্লাসটা কল হয়েছে, হ্যাঁ গুড। না আপনি অবজেক্ট তো বানাবেন যে ফাইলে আপনি অ্যাজাক্স দিয়েছেন, সেখান থেকে অবজেক্টের দিয়ে ফাংশন কল করে দেবেন। তো হওয়ার কথা না। ইমেল ইমেল আছে ফর্ম ভ্যালিডেশন দেখিয়েছি না? কোন গ্রুপকে দেখিয়েছে ফর্ম ভ্যালিডেশন? দেখায় নাই আপনাদের? যে করি না ম্যান্ডেটরি ম্যান্ডেটরি নেই যে আপনাকে যে করি বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। প্রজেক্টে প্রজেক্টে অ্যাজাক্স থাকাটা ভালো। হ্যাঁ আপনি সার্চিং বা আদার্স এরিয়াগুলোতেও অ্যাজাক্স ইউজ করতে পারেন, ঠিক আছে। হুম তাহলে আপনার কি প্রবলেম হচ্ছে যে অ্যাজাক্স ইনিশিয়েট করতে পারছেন না? আচ্ছা দেখি আমি আমাদের অবস্থাটা দেখি, তারপরে অ্যাজাক্সের অবস্থা নিয়ে একটু কথা বলবো।
ডেফিনেটলি একটু ভালো সাইট হতে হবে না, যেন তেন করে দিলে কি হবে তাই। ফ্রন্ট এন্ডে যে কোনো একটা ওয়েবসাইটের ভালো একটা স্কুলের ওয়েবসাইট বা বাইরের দেশে কোনো একটা স্কুলের ওয়েবসাইটের HTML CSS কপি করে নেওয়া যাচ্ছে না? অটোই তো পাওয়া যায় HTML CSS, জাভাস্ক্রিপ্ট। আমাদের টেমপ্লেটই ডাউনলোড করতে হবে, এটা তো ম্যান্ডেটরি না। আপনি তো আধা ঘন্টা বসলেই তো তার 4-5টা পেজ ডাউনলোড করে ফেলতে পারেন। পসিবল তো। আজকে প্রজেক্ট দেওয়ার ভয়ই অ্যাকচুয়ালি আসে নাই সবাই, আমি যতটুকু বুঝতে পারছি। ওইটা একবারই দেখাবো যখন আমার কার্টে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। টিবিএল কার্ড টেমটা এখানে নেই। টিবিএল কার্ড টেম ওই 4 এর মতোই, 1 এর মতোই। আমি জাস্ট একটা টেবিল নিব, তো পুরোটা নিব না। না, টেবিলের কলামের নাম আগে পরে হলে সমস্যা নেই। আপডেট হয়েছে? এই ক্যালকুলেশনটা হয় নাই, তাই না? আচ্ছা, আমাকে যেটা করে দিতে হবে সেটা হচ্ছে যে লগ ইন এবং রেজিস্ট্রেশন, যেটা রেজিস্ট্রেশনের পর লগ ইন হবে, লগ ইনের পর শিপিং হবে, শিপিংয়ের পর পেমেন্ট হবে, এভাবে এই পেজটা পারচেস পর্যন্ত চলে আসবে। ঠিক আছে? তো ইমেল এর ব্যাপারেও কথা বলবো, কিভাবে ইমেল করা যায় সে বিষয়টা নিয়েও কথা বলবো।
অ্যাসেসমেন্ট টেস্ট মনে আছে কে আপনি যে পরীক্ষার সাথে কথা তৌহিদের সঙ্গে না, আমি তো অ্যাসিস্ট্যান্ট জাজিদ ভাইয়ের সঙ্গে কথা বলছি। আমরা তো মানে টেস্ট করছিলাম মনে হয় 7 তারিখ নেওয়া যায়। 7 তারিখে না, আমার অ্যাসেসমেন্টটা নিবে হচ্ছে জাজিদ ভাই, আর জাজিদ ভাইয়েরটা নিব আমি। তো সেই ক্ষেত্রে জাজিদ ভাই অ্যাসেসমেন্টটা নিয়েছে হচ্ছে 8 তারিখ, হচ্ছে ওয়েব ডিজাইন। আমাকে ফিক্স করে দিয়েছে। জাজিদ ভাইয়ের কাছ থেকে একটু কনফার্মেশন নিয়ে নেবেন তারপরে। হাবিব একটা কাজ করেন যে কার্ড থেকে কার্ডটাকে আলাদা করে, কার্ডটা শুধু থাকবে, আর লগ ইন রেজিস্ট্রেশনের এই অংশটা আলাদা একটা পেজে হবে। হ্যাঁ, লগ ইন রেজিস্ট্রেশন, এটা লগ ইন বলা হচ্ছে, এটাকে রেজিস্ট্রেশন বলা হচ্ছে। রাইট, এই চেক আউট বাটনটা আমরা তৈরি করব, এখন তৈরি করব। চেক আউট তৈরি করে শপিং কার্টে চলে যাব, চেক আউট ফর্মে, রেজিস্ট্রেশন ফর্মে চলে যাব, তারপরে পরের পেজটা আসবে। সো এখানে দুইটা বাটন হবে আর কি। ইনফ্যাক্ট আমি দুইটা বাটন করব, কন্টিনিউ শপিং আর চেক আউট। আর এখানকার ক্যালকুলেশনটা দাঁড়িয়ে যাবে কুপন ডিসকাউন্টের, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কুপন ডিসকাউন্টের ইস্যুটা আমরা তৈরি করতে পারবো, কুপন ডিসকাউন্ট অপশনটা আমি বাদ দিয়ে দিচ্ছি। সাবটোটালটা চলে আসবে, পেমেন্ট ফি একটা ধরে নিব, শিপমেন্ট ফি একটা ধরে নিব, ট্যাক্স বা ভ্যাট আমরা ক্যালকুলেট করে গ্র্যান্ড টোটালটা যোগ করে ফেলবো, যেটা আমাদের কার্টের গ্র্যান্ড টোটাল হিসেবে থাকবে এবং যেটা আমরা হয়তো সেশনে রেখে দিব। তারপরে ফাইনালি সেভ করবো আর কি। সো আপনার কাছে লগ ইন আর রেজিস্ট্রেশন পেজটা আলাদা করা আছে না? গুড। আর শিপিংটা আলাদা করা আছে। গুড। তো একটার পর একটা পেজগুলো আনার চেষ্টা করবো। আমাদের কার্টে প্রোডাক্ট অ্যাড হচ্ছে, আপডেট রিমুভ হচ্ছে। সো এটিকে, এই প্রসেসটা আমাদের জানা বা এই অংশটা আমরা করতে পেরেছি। আমরা এখন এই অংশটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে কার্ট থেকে, কার্টের এই লগ ইন রেজিস্ট্রেশনের নিচের অংশ থেকে পুরোটাই রিমুভ হয়ে যাক। হ্যাঁ, আমি এখানে এটাকে চাচ্ছি না। কনফার্ম প্রসেস। সো আমার যে কার্ট পেজটা আছে, কার্ট পেজ ডট পিএসপি, তাই না? এটা কোথায় আছে? কার্ট পেজ থেকে অ্যাকচুয়ালি ফ্রন্ট পেজের মধ্যে কোন পেজটা লোড হয়েছে? কার্ট পেজ কন্টেন্ট। কার্ট পেজ কন্টেন্টের আমি যে অংশটুকু নিয়ে কাজ করতে চাচ্ছি, ক্যালকুলেশনে রাখতে চাচ্ছি, এই অংশটুকু টোটাল, এই কুপন কোড, এই টোটাল কুপন কোডের আমি এই টিডি অংশে এই ফর্মটুকুকে আমি পুরোপুরি বাদ দিয়ে দিতে চাচ্ছি। বাদ দেন চলে আসলো আমাদের টোটাল অংশটা, ট্যাবস নেভিগেশন, টেবিলটা আমি চাচ্ছি না, সাইড ক্লোজ। থেকে এটা আমি ক্লোজ করে দিয়েছি। আপাতত আমার এই টেবিলে এখানে যেটা আছে সেটা হচ্ছে কার্ট, শুধুই কার্ট। হ্যাঁ, কার্টের দুইটা বাটন থাকবে, চেক আউট আর হচ্ছে কি কন্টিনিউ শপিং। কুপন ডিসকাউন্টের অংশটা এটা আমি রিমুভ করছি। সাবটোটালটা হচ্ছে দুইটা টোটালের যোগফলকে আমি সাবটোটাল, বা সাবটোটালটাকে না বলে আমি এটাকে টোটাল বলবো, আর ফাইনালি যেটা আসবে সেটাকে আমি বলবো গ্র্যান্ড টোটাল। ঠিক আছে? আচ্ছা, আমাদের হাতে সময় খুব কম, কিছু বিষয় বাকি আছে, যে কারণে আমাদের হয়তো একটু দ্রুত আগাতে হবে। সো এখান থেকে নিয়ে
কুপন ডিসকাউন্টটা আমি রাখছি না, আমি এটাকে সাব টোটাল না বলে আমি বলছি টোটাল। এখন টোটাল হবে কোনটা? টোটাল হবে অ্যাকচুয়ালি আমাদের যতগুলো সাব টোটাল আছে সেই সাব টোটালগুলোই আমার টোটাল হবে। আমাদের টোটালটা এই যে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি সাব টোটাল, প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, এটাকে আমি যদি বলি, তাই না, ইকুয়াল ডলার সাব টোটাল। এখন এই সাব টোটালটা মূলত যেখানে আমার লুপিং হচ্ছে, লুপিং যেখানে শেষ হচ্ছে, এখানে আমি যদি বলি এরকম টোটাল প্লাস ইকুয়াল সাব টোটাল, ঠিক আছে না? টোটালটা যদি আমি উপরে ইনিশিয়ালাইজ করে আসি লুপিংয়ে, আমি যদি ইনিশিয়ালাইজ করে আসি টোটাল ইকুয়াল 0, ঠিক আছে, এখানে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম, তাহলে আমি আমার সাব টোটালটা আমরা পাচ্ছি। এখন এই যে টোটাল, সাব টোটাল না, অ্যাকচুয়ালি আমার টোটালটা পাচ্ছি, এই টোটালটা আমি ডিসপ্লে করতে পারি আমার টোটাল প্রাইস এরিয়াতে। এই যে টোটাল যেটা ছিল 95, হ্যাঁ, আমার যদি একাধিক প্রোডাক্ট হয়, একাধিক প্রোডাক্টের সাব টোটাল কি টোটাল করবে না? হ্যাঁ, টোটাল ইকুয়াল প্লাস ইকুয়াল কি সাব টোটাল, হ্যাঁ হ্যাঁ, সাব টোটালটা টোটালের ভেতরে চলে আসবে। একটু খেয়াল করেন, আমার প্রোডাক্ট আছে কয়টা? একটা, এবং কোয়ান্টিটি কয়টা? 10টা, সো 500। আমার এখন টোটাল এখানে কত দেখাবে? 5000, হ্যাঁ, এখানে আমাকে বিডিটি 5000ই দেখাবে। বিডিটি আমাকে 5000 দেখাচ্ছে, বাট আমি যদি আমার কার্টে প্রোডাক্ট আরও অ্যাড করি, ওটা হচ্ছে সম্ভবত 7 তারিখ, 8 তারিখ না, আমি 7 তারিখ ওটা ফিক্স করছি। জাজিদ ভাই ফিক্স করেছে, ড্রাইভারের সাথে কথা বললাম, তো ওনার কোনো প্রবলেম নেই, বাট 7 তারিখ নিলে কোনো অসুবিধা হবে না, তুমি দেখতে কোনো প্রবলেম নেই। 7 তারিখ নিতে যাচ্ছি না, 8 তারিখে আমাদের একটু মানে আমাদের একটু প্রবলেম হচ্ছে। 7 তারিখে না নিলে একটু ভেজাল হবে। 7 তারিখ ওয়েব ডিজাইন এই যে 8 জুলাই, তো আমরা এটা ফিক্স করছিলাম 7 তারিখে। জাজিদ ভাই ফিক্স করে গেছে। যাই হোক, কোনো সমস্যা নেই। সাত তারিখে 9টা থেকে, তারপর 8 তারিখ নিলে আমরা ওই ইয়ে করতে হবে, ব্যবস্থা করতে হবে, আমাদের সব ল্যাব বুক করতে হবে। আমাদের বুক আবার এই এসিএফ একটা মিটিং আছে, এখন ওটাও আমরা দিতে পারতেছি। তো 7 তারিখ নিলে সবচেয়ে বেটার হয়। অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, টাইম লাগবে তো আমার অ্যাসিস্ট্যান্ট না, জাজিদ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। ওনার কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। হিসেবটা দেখেন কিভাবে হচ্ছে। আমি যখন ল্যাপটপে যাচ্ছি, কার্টে অ্যাড করলাম না ল্যাপটপ, আমার 2টা প্রোডাক্ট কিছু কার্টে, এক হচ্ছে টুইনমস মাউস 10টা কোয়ান্টিটি সহ 5000 টাকা, আর যখন একটা স্যামসাং ল্যাপটপ চলে আসলো 40,000 টাকা, টোটালটা হয়ে গেল কত? 45,000 টাকা। বিষয়টা বোঝা গেল?
আচ্ছা, এখন পেমেন্ট ফি বা শিপিং ফি, পেমেন্ট ফিটা আমরা বাদ দিচ্ছি। শিপমেন্ট ফি থাকে, একটা ফিক্স শিপমেন্ট ফি থাকে, লাইক $50, আর অনেক সময় হোম ডেলিভারি নাল হ্যাঁ ফ্রি থাকে। সো পেমেন্ট ফি বা শিপমেন্ট ফি এটা পরে যোগ হতে পারে। এই দুটাকে অফ রেখে আমরা ভ্যাট ক্যালকুলেশনে যাই। নর্মালি প্রোডাক্ট ওয়াইজ ভ্যাট আছে, আবার যদি ওভারঅল একটা ভ্যাট ক্যালকুলেশন হয় ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য 4.5। ওইটা কুপনের জন্য ডিসকাউন্ট হতে পারে, অথবা আমি এখানে কুপন দিয়ে দিলাম, কুপন মিলে গেলে আমি ডিসকাউন্ট দিচ্ছি, অথবা টোটালের ওপর আমি 10% ডিসকাউন্ট ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি টোটালের ওপর 10% ডিসকাউন্ট দিচ্ছি। টোটালের ওপর আমি যখন ট্যাক্স যেভাবে অ্যাড করব, ডিসকাউন্ট হলে সেভাবে ডিসকাউন্ট করে দেবেন। আপনি বলে দেবেন যে 10% ডিসকাউন্ট, ভ্যাট 4%। আমি এখানে লিখছি, দুটা বাদ দিয়ে আমি ভ্যাট আর ডিসকাউন্ট অপশনটা অ্যাড করে দিচ্ছি। ভ্যাট মাইনাস যোগ হবে, ডিসকাউন্টে কী হবে, বিয়োগ হবে। আচ্ছা, সবাই হেলতে দুলতে আসছি, 3টা, 3:30, 4টা যাই বাজুক, আগে বের হতে হবে, ওই সময়টা তো ব্লক হবেই। হ্যাঁ, কোথা থেকে? আমরা তো খুব শান্তিতে আছি না, শুনছিলাম জ্যাম ট্যাম হবে না রমজানের মধ্যে। হ্যাঁ, উড়ে আসার ব্যবস্থা করতে হবে তো। সবাই মিলে একটা কিনলেই তো হয়। 30 মিনিট উপরে উঠতে পারবে মানুষ। ফুয়েল লাগবে। সুপারম্যান। ও আচ্ছা, ছাদ থেকে জাম্প করলে হবে না? বাসার ছাদে উঠে, মানে গাড়ি বাসার ছাদে উঠে জাম্প করবে, তারপর উড়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট 10%। ডিসকাউন্ট আমাদের বের করতে হবে না, ডিসকাউন্ট আমি বলছি যে 10% ডিসকাউন্ট হবে। এটা অ্যাডমিন সেট করতে পারে, এটা ডাইনামিক হতে পারে। আমরা ডেটাবেস থেকে তুলে নিয়ে আসবো কত পার্সেন্ট ডিসকাউন্ট, তুলে আনতে পারবো না, আমি ফিক্স করে দিচ্ছি 10% ডিসকাউন্ট। আচ্ছা, ডিসকাউন্ট 10% হলে তো 10% মানে কি, 10% হলে আমার টোটাল ইন্টু 10 এখানে ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট। বোঝা যাচ্ছে? ডেসিমেল ইউজ করতে হয়, ডেসিমেল পয়েন্ট, ডেসিমেল ভ্যালু। ABCD কোন ABCD? হ্যাঁ, হেক্স ডেসিমেল, নর্মাল ডেসিমেল। হ্যাঁ,
দেখেছেন? নাম্বার ফরম্যাট, রাউন্ড ম্যানুয়াল, round to number 2 decimal place in PHP. একটু খেয়াল করেন, এখানে খেয়াল করেন আমার নাম্বারটা কত 520, ঠিক আছে? ফরম্যাট নাম্বারটা হচ্ছে এটা, কি হচ্ছে রাউন্ড টু 2dp, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন রাউন্ড টু 2dp, রাউন্ড টু 2dp, যেটা নাম্বারটা আপনি দিয়ে দিচ্ছেন, ফরম্যাট নাম্বারটা পয়েন্টার টু দেখিয়ে দিচ্ছেন। এটা কাস্টমাইজ হলে তো হবে না, আমরা চেক করে দেখি। সমস্যা কোথায়? আমরা যদি এখানে call to undefined function round to 2dp, to check করি what's the correct way to round PHP to decimal place. Number format float, number 2 point blank, number format float point blank. আসছে না? ঠিক আছে, আচ্ছা আমি যদি এখানে দেখি, চেক করে দেখি, 4 ঘর আসছে, আমি যখন যে ঘর চাচ্ছেন ঠিক সেই ঘর অনুযায়ী আসে। তাহলে নাম্বার আন্ডারস্কোর ফরম্যাট, ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ফ্লোট দেন ভ্যালু, তারপরেরটা হচ্ছে কি কত ডিজিট, তারপরে পয়েন্ট, তারপরেরটা কি ব্ল্যাঙ্ক। আচ্ছা ডিসকাউন্টেড ভ্যালুটা আমরা পেলাম, ডিসকাউন্ট ইকুয়াল টোটাল মাইনাস 100 দিয়ে ডিসকাউন্ট করলাম, কারণ আমাদের ডিসকাউন্টেড ভ্যালুটা আমাদের কাছে আছে। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আমার ট্যাক্স টোটাল। এটা অ্যাকচুয়ালি ট্যাক্সটা না, আমাদের এখানে আছে হচ্ছে ভ্যাট টোটাল, আমাদের দেশে ট্যাক্স মানে ভ্যাট। ভ্যাট টোটালটা হচ্ছে আমরা এটা 4.5% নর্মালি হয়ে থাকে। ভ্যাট ক্যালকুলেশনটা যা আসবে সেটা VAT equal total into 4.5 divided by 100 ইকো করব কি ডট ডলার ভ্যাট, ওটাকে আপনি ফ্লোটিং করে নিতে পারেন। আচ্ছা
তো আমরা আমাদের ভ্যাটটা ক্যালকুলেট করে দিলাম। ভ্যাটটা এসেছে 2025 টাকা মতো, এটা ভ্যাট। সো এটা হচ্ছে টোটাল ডিসকাউন্ট হবে এটা, আর ভ্যাট হবে এটা আমার গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটাল এটা কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সেশনে এই ভ্যালুটা কিন্তু রেখে দিতে হবে। সেশন স্টার্ট করে এই ভ্যালুটা আমাদের সেশনে রেখে দিতে হবে। গ্র্যান্ড টোটাল গ্র্যান্ড টোটালটা কি হবে? ডলার টোটাল মাইনাস ডিসকাউন্ট প্লাস ভ্যাট। না একই তো, ব্র্যাকেটে করার দরকার কি, এটা তো একই। ভ্যাট যোগ হবে। গ্র্যান্ড টোটাল আসলো। ঠিক আছে, গ্র্যান্ড টোটালটা এখানে চলে গেছে, যদিও এটা শেপে আনতে হবে। 42,525 প্রবাবলি এরকমই একটা রেট হওয়ার কথা। আমার যদি টোটাল হয় 45,000, ডিসকাউন্ট হয়েছে 4,500, তাহলে কত হয়েছে? 40,500, তাই না? আর তার সাথে আবার যোগ হবে কত? 2025, তাহলে 42,525। এটা ঠিকই আছে। এখন আমাদের এর নিচের দিকে আসতে হবে দুইটা বাটন, একটা হচ্ছে কন্টিনিউ শপিং, আর একটা হচ্ছে এখানে আমরা দুইটা বাটন নিয়ে আসবো। কই কার্ট পেজটা দেন না, ওই ইয়ার পেজটা, ওই রেজিস্ট্রেশনের পেজটা, শিপিং এর পেজটা, দুইটা পেজ দিয়ে দেন আমাদের। বাটন, হ্যাঁ বাটন সহ দিয়ে দেন।
নিলাম, এখানে তো জাস্ট পেজ লোড করছি বা পেজের সাথে কোনো কিছু এখন হয় না। চেক আউট ফর্ম ডট পিএসপি। এখন আমাদের ইন্ডেক্সে গিয়ে check out form dot php, ঠিক আছে। check out form dot php। তো এবার আমরা যদি চেক আউটে যাই, চেক আউট ডট পিএসপি ফাইলে যাবে এবং চেক আউট ডট পিএসপি ফাইল থেকে লগ ইন আর রেজিস্ট্রেশন অংশটা চলে আসে। রেজিস্ট্রেশন অংশে আসলে রেজিস্ট্রেশনে গেলে এখানে রেজিস্ট্রেশন ফর্মটা ডিসপ্লে করবে। সেটা তো কার্টেই আছে, আপনার এই যে কার্ডটা আছে না, এখানে ডিসপ্লে করাতে হবে। ওই জন্য এখানে ক্লিক করলে আমার কার্ডটা পেয়ে যাবে। কার্ড পেজ আমি যখনই কার্ড পেজে চলে যাব, এখানে ক্লিক করলে এখানে আপনি কার্ড পেজের লিঙ্ক দিয়ে দিতে পারেন, অথবা এখানে কার্টের প্রোডাক্টগুলো যেহেতু ডেটাবেজে আছে এখানে তুলে এনে ডিসপ্লে করতে পারেন। ভিউ কার্ড বললে আবার কার্ডটা ডিসপ্লে হবে, বুঝতে পেরেছেন? সো এটা একটু হোমওয়ার্কে চলে যেতে হবে। হাবিব একটা কাজ করবেন, ব্যাচ 4-এর এই প্রজেক্টটাতে হোম পেজের এই জায়গায় কার্সরটা নিলে এখানে তো টোটালটা দেখাবে, এখানে কার্সরটা নিলে এই যে ডায়ালগটা আসে না, এখানে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্ট নেম আর কোয়ান্টিটি প্রাইসটা দেখিয়ে টোটালটা এখানে যোগ করে দেবেন। আর ভিউ কার্ট করলে ভিউ কার্টে চলে আসবে। এটা নেক্সট ডে আমি যতটুকু করব তার উপরে করবেন। আপনাদের দিচ্ছি না কেন? আপনারা আপনাদের প্রজেক্ট নিয়ে বিজি আছেন, রাইট? প্রজেক্ট আমি আজকে নিচ্ছি না, রাইট? অনেকেই দুরু দুরু মনে আছে যে কখন বলে যে প্রজেক্টটা দেন। প্রজেক্টটা আমি আজকে নিচ্ছি না। আমাদের ক্লাস হচ্ছে আজকে কয় তারিখ? শনি, সোম, বুধ। আজকে কয় নম্বর ক্লাস? 4, 5, 6, হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে। আর যেটা হবে যে আপনাদের ইভ্যালুয়েশন হচ্ছে 12 তারিখে। ইভ্যালুয়েশনটা কখন থেকে দেবে সেটা ঠিক নেই, আপনাদের পুরো ডেই হয়তো ফ্রি রাখতে হবে। যারা জবে আছেন অবশ্যই মাথায় রাখবে বিষয়গুলো। আর 12 তারিখে ইভ্যালুয়েশন হবে, ব্যাচ 1 আর ব্যাচ 4 একসাথে। আমি ইভ্যালুয়েশনে নিচ্ছি না, আমি জাজিদ ভাইয়ের টিম ইভ্যালুয়েশন নেবে। হ্যাঁ, সিলেবাস অ্যাজ ইউজুয়াল যেগুলো পড়ানো হয়েছে তার সাথে দু একটা বিষয় অ্যাড হবে, যেটা আমি আপকামিং দু একটা সেশনের মধ্যে আমি জানিয়ে দিব, ঠিক আছে? আপকামিং দু একটা সেশনে আমি এটা জানিয়ে দিব যে কি হচ্ছে না হচ্ছে। ইভ্যালুয়েশন প্রসেসে কিছুটা রিটেন, ভাইবা, হ্যাঁ, অল্প কিছু প্র্যাকটিক্যাল ইস্যু থাকতে পারে। মানে প্রিপারেশন থাকবে মোটামুটি সব কিছুরই, ঠিক আছে? প্রিপারেশন থাকবে মোটামুটি সব কিছুরই, যে আমি যেন রিটেনেও লিখতে পারি, ভাইবা ফেস করতে হতে পারে যে টপিকগুলো আছে তার উপরে, আর দু একটা কোড লিখতে হতে পারে পিএসপির ওপরেই মেইনলি। হ্যাঁ, আর কোনো কাজ থাকবে না, কমপ্লিট। বিদায়, গুড বাই, ঠিক আছে? আচ্ছা, সো এখানে লগ ইন আর রেজিস্ট্রেশনের যে বিষয়টা আছে, লগ ইন রেজিস্ট্রেশনে আমাদের এই ফর্মটা ঠিক করতে হবে আর কি। হ্যাঁ, ডিসপ্লে নেম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এগুলো বাদ দিয়ে
ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, এগুলো সব চলে আসবে আর কি। সো আমাদের ফর্মটা আমি রেডি করে নিই। আমাদের যে পেজটা চেক আউট পেজ, ফ্রন্ট পেজের ভেতরে কার্ট পেজ কন্টেন্ট নাকি চেক আউট ফর্ম, চেক আউট ফর্মটা না, এটার অবস্থা এরকম কেন? কিন্তু ইউজার নেম, ইমেল, কনফার্ম পাসওয়ার্ড আমরা first name, first name, last name, email address, password, address, city, country, zip. Address, city, country, zip code. ট্যাগ তো সব ট্যাক্স ঠিকই আছে। জি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ। হ্যাঁ, ম্যান্ডেটরি চিহ্ন দেওয়া। সো ভ্যালিডেশনের কিছু বিষয়, জাভাস্ক্রিপ্টের যে ভ্যালিডেশন আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো এখন। আর একটা বাটন লাগবে না, কনফার্ম পাসওয়ার্ড। হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ড হতে পারে, কনফার্ম পাসওয়ার্ড ওটা আমরা দেখাচ্ছি। কি হবে, হুম,
কন্টিনিউ চেক আউট হবে। অ্যাকচুয়ালি এখানে রেজিস্ট্রেশন হওয়ার পর আমাকে লগ ইন করতে বলবে আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট, যে আমরা তো এখান থেকে রেজিস্ট্রেশন বাটন প্রেস করলে ডেটাবেজে ডাটা সেভ হয়ে যাবে, যেটা করাটা আমাদের জন্য খুব জটিল কাজ না। বাট ভ্যালিডেশনটা আমরা এখনও দেখি নাই, কীভাবে ভ্যালিডেট করতে হয় একটা ফর্মকে, একটা ফিল্ডে কীভাবে ভ্যালু রিকোয়ার্ড করতে হয়। তো HTML এর রিকোয়ার্ড আছে, আমি যদি বলি রিকোয়ার্ড অ্যাট্রিবিউট রিকোয়ার্ড ইকুয়াল রিকোয়ার্ড অথবা রিকোয়ার্ড ইকুয়াল 1 অথবা শুধু রিকোয়ার্ড লিখে দেয়, তাহলে ওই ফিল্ডটাতে ভ্যালু দিতে বাধ্য করে, তাই না? ভ্যালু দিতে বাধ্য করে। সো আমরা যেটা করব, যে জাভা স্ক্রিপ্টের একটা প্রোটোটাইপ আছে যার নাম হচ্ছে JSVal, যার মাধ্যমে জাভা স্ক্রিপ্টের ভ্যালিডেশন দেয়া যায়। রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে জাভা স্ক্রিপ্ট ভ্যালিডেশন ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা ওই JSVal ফাইলটার হেল্প নিয়ে, রেগুলার এক্সপ্রেশনের হেল্প নিয়ে ভ্যালিডেশনটা করার চেষ্টা করব। JSVal ফাইলটা একটু দেবেন। ওয়াইফাই পাসওয়ার্ড কি? ওয়াইফাই পাসওয়ার্ড BITM lab 302 বিটা বলো। জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন ফাইলটা আমি নিয়ে নিলাম এবং এটা আমি রাখছি আমাদের ফ্রন্ট এন্ড জেএস এর মধ্যে। এটা যেহেতু ফ্রন্ট এন্ডে আছে, এখানেও প্রয়োজন পড়বে। আবার আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলেও এটাকে ইউজ করতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে লাইক প্রোডাক্ট অ্যাড করা বা আদার্স যে ফর্মগুলো আছে না, ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে JSVal ফাইলটার ইউজ করা যেতে পারে। এখন JSVal ফাইলটা বেটার হচ্ছে যেখানে লিঙ্ক করে রাখা। আমাদের যে মাস্টার পেজটা আছে না, আমাদের মাস্টার পেজটার নাম কি? ইন্ডেক্স। এর ভেতরেই তো সবাই ঢুকছে, তাই না? সো এখানেই স্ক্রিপ্টিংগুলো সব নিচের দিক থেকে দেওয়া আছে। ফ্রন্ট এন্ডের কোনো একটা স্ক্রিপ্টকে আমি কপি করে
এটাকে আমি এখানে রাখবো না, এখানে রেখে দিচ্ছি টপে। হ্যাঁ, যে জেসভেল এর ফাইলটা লিংক করে আমরা এখানে রেখে দিয়েছি। এখন চেক আউট ফর্মে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে ফর্মের ডেফিনেটলি একটা অ্যাকশন থাকবে, মেথড অবশ্যই থাকবে পোস্ট টার্গেট, আর এবার অন সাবমিট বলে একটা বিষয় থাকবে। অন সাবমিটে রিটার্ন করার জন্য জেসভেল যে ফাইলটা আছে, আমরা জাভাস্ক্রিপ্টের যে জেসভেল ফাইলটা নিলাম, জাভাস্ক্রিপ্টের যে জেসভেল ফাইলটা নিয়ে আমি কাজ শুরু করেছি, সে জেসভেল ফাইলের মূল ফাংশন হচ্ছে ভ্যালিডেট স্ট্যান্ডার্ড। সো চেক আউট ফর্মে আমি ভ্যালিডেট স্ট্যান্ডার্ড ফাংশনে গিয়ে দিস অপারেটরে যাচ্ছি, রিটার্ন ভ্যালিডেট স্ট্যান্ডার্ড দিস। দ্যাট মিন্স এই ফর্মটাকে আমি ভ্যালিডেট করতে চাচ্ছি। এখন আমি ফার্স্ট নেম নামের যে ফিল্ডটা, এটাকে আমি রিকোয়ার্ড করব। যদি স্টার মার্কস দেওয়া আছে, বাট ফর্ম সাবমিট করলে কিন্তু এটা ধরবে না, সাবমিট হয়ে যাবে আর কি। আমরা যদি রেজিস্ট্রেশনে যাই, কন্টিনিউ চেক আউট বলে লোড হয়ে যাচ্ছে, তাই না? ধরছে না, ঠেকছে না। সো এটাকে ধরার জন্য আমি যেটা করব, ফার্স্টে যে ফিল্ডে আছে রিকোয়ার্ড বলে নিচ্ছি, এটা HTML এন্ডের রিকোয়ার্ড হলো। হ্যাঁ, HTML রিকোয়ার্ড হয়েছে। সো আমি যখনই লিঙ্ক ক্লিক করব আমাকে কিন্তু কোথায় গেল, অটোমেটিক লগ ইনে চলে যাচ্ছে কেন? না না, ইন্টারেস্টিং। তো আমাদের ফর্মটা তো আটকাবে, তারপরে না লগ ইনে যাবে। ক্লাস নেমটা ধরে চলে গেল ব্রেক করে। ধরেও লগ ইনে চলে গেছে ফর্মটা সাবমিট দেখে। ফার্স্ট নেম লাস্ট নেম দুইজনকেই আমরা রিকোয়ার্ড বলেছি। ফর্ম, আচ্ছা কোন ফর্মে কাজ করছি আর কোন ফর্মে কি করেছি, ভুল হয়েছে।
ধরছে, বাট মেসেজটা না দিয়ে চলে আসছে আবার লগ ইনে। যে ট্যাব আকারে করা তো, সো সাবমিটটা নিচ্ছে না, আটকাচ্ছে না। পুরো পেজ সাবমিট হয়ে যাচ্ছে। আচ্ছা, পেজ লোড হয়ে আবার প্লিজ ফিল আউট দিস ফিল্ড বলে আবার আরেকবার লোড হয়ে যাচ্ছে। যে প্রবলেমটা হলো আমাদের, যখন আমরা রেজিস্ট্রেশনে যাচ্ছিলাম বাটন প্রেস করছি, কানেক্টিং টু google.com চলে যাচ্ছে কেন? আচ্ছা, কন্টিনিউ এটাতে কি করা আছে? অ্যাঙ্করিং এর মধ্যে দেওয়া আছে, এটাই ভুল হচ্ছিল বারবার। বুঝতে পেরেছিলেন? এটা অ্যাকচুয়ালি অন সাবমিটও করা আছে, আবার অ্যাঙ্করের মধ্যেও দেওয়া আছে, সেই কারণেই ভুল হচ্ছিল। এই পেজটাকে আবার লোড করছে কেন? যদি রেজিস্ট্রেশন হয়
প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এই দুইটা ফিল্ডের ভ্যালু রিকোয়ার্ড। এবার ঠিক আছে, এই দুইটা ফিল্ডের ভ্যালু আমাদের রিকোয়ার্ড। ফার্স্ট নেম আর লাস্ট নেমকে আমি রিকোয়ার্ড করেছি। প্রবলেম হচ্ছিল কি, আমার এখানে অ্যাঙ্কর দেওয়া ছিল, আমি অন সাবমিটও করেছি, আবার অ্যাঙ্করের মধ্যে checkout.php-কেও লোড করেছি। ফর এক্সাম্পল আমি ফর্মটাও সাবমিট হয়ে আবার চেকআউট পেজটা আবার নতুন করে লোড করছিল, এই জন্য লগ ইন পেজটায় চলে যাচ্ছিলাম। সো রিকোয়ার্ড পর্যন্ত এসেছে। রিকোয়ার্ড যখন 1 হলো, রিকোয়ার্ড ভ্যালু যখন আমি দিয়েছি, এখানে ম্যান্ডেটরি ভ্যালু না দিলে ফর্মটা কিন্তু সাবমিট হবে না। বাট আমি যখনই কিছু একটা দিচ্ছি, লাইক যে কোনো একটা কিছু, সে আমাকে অ্যালাউ করছে এবং এবার আমাকে ভুল ধরবে সেকেন্ড ইনপুট বক্সটাতে। দেখেন ফার্স্ট বক্সটাতে কোনো ভুল ধরে নাই, বাট এই নাম নাম্বার এগুলো কি কোনো ভ্যালিড নেম, কোনো ভ্যালিড ফার্স্ট নেম? নো। হ্যাঁ, সো যখন এটা আমার জন্য ভ্যালিড ফার্স্ট নেম না, সেই ক্ষেত্রে আমাকে এমনভাবে ফার্স্ট নেমটা লিখতে বাধ্য করতে হবে যাতে এটা অ্যাকচুয়ালি একটা ফার্স্ট নেমই হয় বা দেখায়। ঠিক আছে, সো এই কাজটা করতে গেলে ভ্যালুগুলো যে যে ক্যারেক্টার দিলে ফার্স্ট নেমটা বা যে যে ক্যারেক্টারগুলো ফার্স্ট নেমে অ্যালাউড, সেই ক্যারেক্টারগুলোই যেন এই ফার্স্ট নেমের ইনপুট বক্সে দিলে আমরা অ্যালাউ করি, বা ভ্যালিডেশনটা যেন ওরকমই হয়। এভাবেই কিন্তু ভ্যালিডেশন চেকিংটা আনা হয়। সব ভ্যালিডেশন বলতে শুধু ডাটা নেয়াই না, ডাটা প্রপার ফরম্যাটেড বা প্রপার ওয়েতে বা ফরম্যাটেড ওয়েতে ডাটা নেওয়াটাকেই ভ্যালিডেশন বলা হয়ে থাকে। সো আমি জানি না যে ফার্স্ট নেম ভ্যালিড বা ইনভ্যালিড, বাট ফার্স্ট নেমের যে যা দিয়ে লিখবে সেটা যদি কারেক্ট হয়, লাইক যে যে লেটার ক্যারেক্টার দিয়ে ফার্স্ট নেম লিখবে সেটা যদি ঠিক থাকে, আমি তাকে ছেড়ে দিব, রাইট? আমি জানি না যে এটা ফার্স্ট নেম কি, এটা লাস্ট নেম কি, বাট ফরম্যাটটা তো জানি। নামের মধ্যে কখনো নাম্বার কি আসে? স্পেশাল ক্যারেক্টার আসে, আন্ডারস্কোর আসে, হাইপেন আসে, এগুলো আসতে পারে, ডট আসতে পারে, বাট এর বাইরে কোনো ক্যারেক্টার আসে না। সো ফিল্ডগুলোকে ভ্যালিডেট করার জন্য স্পেশাল ক্যারেক্টার্সের মাধ্যমে ভ্যালিডেশন বা ফিল্ডে ভ্যালু রিকোয়ার্ড করে রেগুলার রুলস অ্যান্ড রেগুলেশন বসানোর জন্য একটা অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ আছে যার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আমরা ফর্ম ভ্যালিডেশন করে থাকি। সো রেগুলার এক্সপ্রেশনটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, রেগুলার এক্সপ্রেশনগুলো অ্যাকচুয়ালি এখানে ইমপ্লিমেন্ট করা আছে জেসভ্যাল ফাইলে। জেসভ্যাল ফাইলের একদম গোড়ার দিকে যদি আমরা যাই, এখান থেকে আমরা দেখতে পাবো এই যে রেগুলার এক্সপ্রেশন জেসভ্যাল আরএক্স ইমেলের জন্য এটাকে আমরা রেগুলার এক্সপ্রেশন বলছি। ঠিক আছে, আবার যখন আমি বলছি যে জিপ কোডের জন্য রেগুলার এক্সপ্রেশন ডিজিট 5, মানে আপনাকে 5টা ডিজিট দিতেই হবে। ডিজিট বলতে নাম্বার হতে হবে, 5টা নাম্বারই আপনাকে লিখতে হবে। সো এক্সপ্রেশনগুলো আপনাদের কাছে কমপ্লেক্স বা সবার কাছে জটিল একটা বিষয়, বাট রেগুলার এক্সপ্রেশনের ওয়েবসাইট আছে, ওখানে গেলে কোন ফিল্ডের জন্য কোন রেগুলার এক্সপ্রেশন অ্যাপ্লাই করতে হয় বা ভ্যালিড, সেটা কিন্তু অনেক সময় জানা যায়। আপনি যদি ওখানে সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন রেগুলার এক্সপ্রেশন আসলে আপনার কাছে নিউজ লেটার আসবে। তো যখন আপনি ওয়েব বেস কোনো কাজ করতে যাচ্ছেন বা অ্যাজ এ ডেভেলপার কাজ করতে যাচ্ছেন বা শিখছেন, অবশ্যই আপনি এই সাইটগুলোতে যাবেন, রেজিস্ট্রেশন করবেন এবং নিউজ লেটার নোটিফিকেশন দিয়ে রাখবেন। ঠিক আছে, হ্যাঁ। সো ডিজিটেড ডি আর 5 বলতে 5টা ডিজিট আপনি ওখানে লিখবেন ম্যাক্সিমাম বা মিনিমাম। আপনি 5টার কম বা বেশি কোনো কিছু লিখতে পারবেন না। আরেকটা রেগুলার এক্সপ্রেশন আমরা একটু দেখি, বা যেটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করব রেগুলার এক্সপ্রেশনের জন্য আমাদের ইনপুট বক্সে জেসভ্যাল আরএক্স আলফা। ফার্স্ট নেম লাস্ট নেম এর জন্য আমরা জেসভ্যাল আরএক্স আলফা ইউজ করব। ইমেল অ্যাড্রেসের জন্য ইউজ করব জেসভ্যাল আরএক্স ইমেল। বোঝা যাচ্ছে? সো এখানে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে যে ইমেলের ফরম্যাট চেক করবে, যে টেক্সট হতে হবে, @সাইন হতে হবে, আবার টেক্সট হতে হবে, দেন ডট হতে হবে, দেন টেক্সট হতে হবে, আদারওয়াইজ মিলবে না, রাইট? আপনি যদি না দেন অথবা ডট না দেন, বা আপনি স্পেশাল ক্যারেক্টারের যে সিম্বল বা একটা ইমেল অ্যাড্রেসের যে ফরম্যাট সেটা ফলো না করেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে বলবে যে প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস।
ইমেল অ্যাড্রেসটা থাকুক বা না থাকুক, সে ফরম্যাটটা চেক করবে। বোঝা যাচ্ছে? ইনপুটের টাইপ ইমেল বললে শুধু @, পর্যন্ত নেয়, @ এবং সিম্বল পর্যন্ত নেয়, বা ডট যদি কোনো কিছু নাও দেয় তাও সে অ্যালাউ করে। তার মানে এখনো সেটা কমপ্লিট না আর কি। আচ্ছা, জেসভেল RX আলফাটা যদি আমরা দেখি একটা নামের জন্য ইউজ করা হয়ে থাকে, এইটা এই জেসভেল RX আলফাটা A to Z স্মল লেটার, A to Z ক্যাপিটাল লেটার, আন্ডারস্কোর আর ডট, একটা নামের মধ্যে এইগুলো এই ক্যারেক্টার্সগুলোকে আপনি ইউজ করতে পারেন। এবং দুইটা ওয়ার্ডের মধ্যে আপনার যেটা থাকবে হাইপেন আর স্পেস, হাইপেন আর স্পেস, তাই না? ইনজামামুল হক, হ্যাঁ হাইপেন আছে না? আবার হ্যাঁ হারুনুর রশিদ আছে তো। আবার স্পেস তো ম্যাক্সিমাম ফুল নেমের মধ্যেই আমরা পেয়ে থাকি, যে ফার্স্ট নেম দেন লাস্ট নেম মাঝে একটা স্পেস। সো এটা হচ্ছে একটা স্পেশাল রেগুলার এক্সপ্রেশন। এই স্ল্যাশটা হচ্ছে এই রেগুলার এক্সপ্রেশনের সিনট্যাক্স। প্রথম অংশটা ফার্স্ট ওয়ার্ডের জন্য, দ্বিতীয় অংশটুকু সেকেন্ড ওয়ার্ডের জন্য, রাইট? বাট এই কমপ্লেক্স রেগুলার এক্সপ্রেশন বুঝতে গেলে আমাদের রেগুলার এক্সপ্রেশনের উপরেই পড়াশোনা করতে হবে অনেক। রেগুলার এক্সপ্রেশনগুলো কি শুধু ইউজ করার জন্য, কার জন্য কোন রেগুলার এক্সপ্রেশন সেটা জানলেই আমরা ইউজ করতে পারি। আমরা রেগুলার এক্সপ্রেশন কখনো লিখতে যাব না, বা আমরা রেগুলার এক্সপ্রেশনের ওয়েবসাইটে চাকরিও নেব না, যে আমাদের রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে। হ্যাঁ, তো জেসভেল RX আলফাটাকে নর্মালি আমরা ইউজ করে থাকি। সো ওই ফার্স্ট নেমের যেখানে আমরা ইউজ করছিলাম, ফার্স্ট নেম ফিল্ডটাতে আমরা যদি এখন দেই যে রেগুলার এক্সপ্রেশন REGEXP, রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে জেসভেল RX আলফা। সো রিকোয়ার্ড আর REGEXP এর জন্য জেসভেল RX আলফা আমরা যখন দিয়েছি, সো সেই ক্ষেত্রে আমরা যদি এখন যাই, আমি ক্লিক করছি, যে আমাকে বলছে যে প্লিজ ফিল্ড আউট দিস ফিল্ড, এখানে আমি ভুল নাম লিখেছি। এবার যদি ক্লিক করি, আমার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল, তার মানে আমার ফর্মটাতে ভ্যালিডেশনটা কাজ করে নাই। ফর্মটাতে ভ্যালিডেশনটা কাজ না করার কারণ হিসেবে আমরা যদি একটু দেখি, ডেস্কের মধ্যে ইন্ডেক্সের মধ্যে অ্যাসেটের মধ্যে ফ্রন্ট এন্ডের মধ্যে জেএস এর মধ্যে আমরা jsval.js লিংক করেছি। এটার কানেকশন তো ঠিকই আছে। এটা অ্যাডমিনে দাও, আমরা তো ফ্রন্ট এন্ডের জন্য কাজ করছি। আমি ভ্যালিডেশনে আসি কিনা সেটা যদি চেক করি, যে আমি এই ফাইলটাতে ঢুকতে পেরেছি কিনা, ভ্যালিডেট স্ট্যান্ডার্ড এই ফাংশনটাতে আমি ঢুকছি কিনা, অ্যালার্ট করছি। জেসভেল আমি জেসভেলে কিন্তু আছি, তাই না? আমি জাভাস্ক্রিপ্টে গিয়েছি, প্লিজ এন্টার এ ভ্যালিড ইউ নেম আমাকে বলছে, তাই না? সো তার মানে আমার ভ্যালিডেশনটা এখন কাজ করছে। ভ্যালিড ইউ নেম বলতে আমরা কি বোঝাচ্ছি, এখানে জেসভেলটা ইটস ওয়ার্কিং নাও। আমরা যদি দেখি ভ্যালিড ইউ নেম মানে কি, দুইটাতেই বলা, এটা তো লেভেল।
আইডি করবে কই ইনপুট এটাকে বাদ দিতে হবে, এই আইডি থেকে নিয়ে নিয়েছি। আইডি যদি না পাই তাহলে নেম থেকে নাই। এখান থেকে ধরবে। এবার আমাকে বলছে প্লিজ এন্টার এ ভ্যালিড ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা কি অ্যাকচুয়ালি আমার ইনপুট বক্সের নাম, ওখানে কার্সরটা কিন্তু চলে গেছে, খেয়াল করেছেন? আমি ফার্স্ট নেম ফিল্ডটা ভুল লিখেছি, কারণ এর মধ্যে কি আছে, নাম্বার আছে। বাট হ্যাঁ, বাংলা ক্যারেক্টার্স, স্পেশাল ক্যারেক্টার্সের জন্য এখানে কিছুটা বাধ্যবাধকতা আছে যে বাংলা লিখতে গেলে প্রবলেম হবে, এটাকে সে ধরবে এবং পার করতে দেবে না। কারণ আমরা রেগুলার এক্সপ্রেশনে দিয়ে রেখেছি কি অ্যালফাবেটিক ভ্যালু ইংলিশ, সো ভ্যালিডেশনটা সব ইংলিশের ওপরে। সো ওর জন্য যদি আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য করতে হয় সেক্ষেত্রে সার্ভার এন্ড ভ্যালিডেশনটা দিতে হয়। যদি ব্ল্যাঙ্ক ফিল্ড হয়, শুধু ওখান থেকে যেটা ম্যাচ করা হয়, যে যদি ব্ল্যাঙ্ক ফিল্ড হয় তাহলেই শুধু আপনি ধরবেন, ব্ল্যাঙ্ক ফিল্ড না হলে আপনি ধরবেন না। বাংলা লিখতে হলে ওই যে ব্ল্যাঙ্ক ফিল্ড আর ভ্যালিড ফিল্ড, যে আপনাকে ভ্যালু দিলে আপনি ছেড়ে দেবেন, ভ্যালু না দিলে আপনি আটকাবেন। নর্মালি ওটাই আছে, যেখানে বাংলা ফর্ম সেখানে দেখবেন যেন ভ্যালুর জন্যই শুধু রিকোয়ার্ড করছে, তাহলে শুধু রিকোয়ার্ড দিয়ে রেখেছে, কোনো অ্যালগোরিদম তারা দেয় নাই, রেগুলার এক্সপ্রেশন সেখানে তারা ইমপ্লিমেন্ট করে নাই। বুঝতে পেরেছেন? বাংলাটা রেগুলার এক্সপ্রেশনে কাজ করে কিনা সেটা আমার জানা নেই, তো চেক করে দেখতে হবে। চেক করে দেখতে পারেন যে রেগুলার এক্সপ্রেশনে বাংলাটা কাজ করে কিনা। সার্ভার এন্ডে ভ্যালিডেশন করা, সার্ভার এন্ডে ভ্যালিডেশন করা। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য ভ্যালিডেশনটা কি হচ্ছে, আমরা রেগুলার এক্সপ্রেশন। আরেকটা জিনিস এখানে, আরেকটা জিনিস একটু বলবো যে ইআরআর এরর কোড, আমি যদি এখানে বলে দেই যে মেসেজটা কি হবে, আমাকে ওখানে বললো না যে আমাকে একটা অ্যালার্ট দিল কিন্তু প্লিজ এন্টার ভ্যালিড ফার্স্ট নেম, আমাকে কিন্তু এখান থেকে একটা মেসেজ দিল যে প্লিজ এন্টার ভ্যালিড ফার্স্ট নেম, এরকম ভাবে আমাকে বলছে। বাট এই মেসেজটা যদি আমরা আমাদের মতো করে কাস্টম করতে চাই, প্লিজ এন্টার, আমি এটাই হয়তো লিখবো, এই কোটেশন গুলো থাকবে না, তাই না? একটু ডিফারেন্ট ভাবে লিখবো। তাহলে দেখেন যে আমি এভাবে লিখছি, প্লিজ এন্টার ভ্যালিড ফার্স্ট নেম, আমি ডট ডট দিয়ে দিলাম আবার একটু, তাই না? লোড হয় না এই পেজটা, হ্যাশটার জন্য। ফার্স্ট নেমকে তো আমার ধরার কথা, তাই না? মেসেজটা আমার যেভাবে করেছিলাম প্লিজ এন্টার ভ্যালিড ফার্স্ট নেম, ঠিক ওভাবেই। তাহলে এটা তো গেল ফার্স্ট নেম লাস্ট নেম। এবার আমি যদি বলি জেসভেল আরএক্স, আলফা কোথায় হবে? লাস্ট নেমেও তো হবে, তাই না?
required regular expression JSVL RX ইমেল, ঠিক আছে। JSVL RX ইমেল দিলে সেটা ইমেলের ফরম্যাটে চলে যাবে। আর ইনপুটের টাইপ তখন টেক্সট হতে হবে। ইনপুটের টাইপ ইমেল যদি থাকে তাহলে রেগুলার এক্সপ্রেশন সেখানে কাজ করবে না, ঠিক আছে। মানে যে কোনো একটা ভ্যালিডেশন সেখানে থাকতে হবে। সো এবার যেন আমাদের ফর্মটাতে ধরবে, আমরা যদি ধরি ইমেলও কিন্তু ধরেছে। সো ফার্স্ট নেম ধরেছেন। এখন যদি আমরা ইমেল অ্যাড্রেস লিখি, এতটুকু শুধু সাই লিখেছে, ওকে কি বলছে, প্লিজ এন্টার ভ্যালিড ইমেল, রাইট। অ্যাকচুয়ালি ওখানে ওই আইডিটা ধরে মেসেজটা আমাকে দিচ্ছে। আইডিটা আছে না এখানে, এই যে ইমেল আইডিটা আছে, এখানে আমরা এভাবে লিখতে পারি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। কিন্তু এতটুকু লিখি, আমাকে এখন মেসেজে বলছে প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এ যখন আমরা আসি, তো মানে আমাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস ফরম্যাটটা লিখলেই আমাকে ছাড়বে এখান থেকে, তাই না? এটা তো ভ্যালিড না, এটা ভ্যালিড হয়েছে না, এবার ফর্মটা সাবমিট হয়ে যাবে। ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। সো ইমেল ভ্যালিডেশন পর্যন্ত গেল। আরেকটা বাকি থাকলো কি, আমাদের ফিল্ডগুলো এরকমই যে অন্যান্য ফিল্ডগুলোকেও আমরা কিন্তু এ ধরনের ভ্যালিডেশন রুলস বা ভ্যালিডেশন অ্যালগরিদমের বসিয়েই যখন যেটা ভ্যালিডেশন করা দরকার বা যে ফিল্ডের ভ্যালিডেশন যেটা দেওয়া দরকার, রেগুলার এক্সপ্রেশন যেটা হওয়া উচিত যে ফিল্ডের জন্য, সেটাই আমরা অ্যাপ্লাই করব। জিপ কোডের জন্য আছে, ঠিক আছে, সিটি কান্ট্রির জন্য আছে, আপনার অ্যাড্রেসের জন্য আছে, ইভেন আইপি অ্যাড্রেসের জন্য আছে, টেলিফোন নাম্বারের জন্য আছে, টাকা মানির জন্য আছে, তাই না, ক্রেডিট কার্ডের জন্য আছে। যখন যে ফিল্ড আসবে সেই ফিল্ড অনুযায়ী আমরা ভ্যালিডেশন দিয়ে দিব, বোঝা যাচ্ছে। আচ্ছা, পাসওয়ার্ডের জন্য আরেকটা আছে, পাসওয়ার্ডেরটা আমি একটু দেখিয়ে নিচ্ছি। রিকোয়ার্ড REGEXP রেগুলার এক্সপ্রেশন নর্মালি ইউজ করা হয়ে থাকে দিস JSVL RX আলফা অ্যান্ড অনলি নিউমেরিক, না JSVL আলফা নিউমেরিক উইদাউট হাইপেন বলে একটা বিষয় আছে। এই যে JSVL RX আলফা উইদাউট হাইপেন, আলফা নিউমেরিক উইদাউট হাইপেন, কিছু স্পেশাল ক্যারেক্টারও আছে, হাইপেন শুধু এখানে অ্যালাউড না। সো এটা নর্মালি পাসওয়ার্ডের জন্য ইউজ করা হয়ে থাকে, পাসওয়ার্ডের ভিতরে হাইপেন দেওয়াটা অ্যালাউ করা হয় না। তো এইটা যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এটা পাসওয়ার্ডের জন্য ইউজ করতে পারি। JSVL RX আলফা নিউমেরিক উইদাউট, আলফাও আছে, নিউমেরিক আছে, সিম্বল আছে কিছু। সো এটা দিয়ে আমরা ভ্যালিডেশন দিলাম যে আমাদের পাসওয়ার্ড ভ্যালিডেশন হবে। এখন যদি আমরা এখানে আসি, আমাকে বলছে যে প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা ভুল করেছে, ইমেল অ্যাড্রেসটা দিলাম, আমাকে ফর্মটা কিন্তু সাবমিট করে দিল।
গান শুনে কে? কোন দিক থেকে আসছে? এদিক থেকে? টেনশন করে এটা কোনো কিছু না, কারণ ওরা টেনশন করতেছি যে ট্রেনিং শেষ হইতে তো রোজা শেষ হয়ে যাবে। এর মধ্যে যদি আমি শেষ হয়ে যাই তাহলে তো সমস্যা, আর রেজাল্টটা দেখাই না। সেটা হচ্ছে ট্রেনিং শেষ হইতে রোজা শেষ হইতে আমি শেষ হয়ে যাই। অ্যাসেসমেন্টের প্ল্যান চেঞ্জ হয়েছে। আমাদের দুইটা ব্যাচ, আমি ব্যাচ 2-3 অ্যাসেসমেন্ট নিব, আর জাজিদ ভাই ব্যাচ 1-4 অ্যাসেসমেন্ট নেবে। তার মানে আপনাদের অ্যাসেসমেন্টটা হবে জাজিদ ভাইয়ের ব্যাচ থেকে। ওকে, হ্যাঁ, অন্য অল্টার, হ্যাঁ, দুপুরে যিনি ক্লাস নেয় উনি অ্যাসেসমেন্ট করবেন। অ্যাসিস্ট্যান্ট উইথ রুজদি দুজনেই থাকবেন, হয়তো থাকতে পারে প্রবাবলি। আমি আমার অ্যাসেসমেন্টে আমি থাকবো, আমি ফাঁকি ঝুঁকি কম দিই। না, এটা অল্টার করা হয়েছে আর কি, এটা ম্যান্ডেটরি। আর অ্যাসেসমেন্টের জন্য কিছু বিষয় আছে যে টপিকগুলোতে আপনারা ভিডিওতে আমি রান করে রেখেছি। আমি একটা টপিক একটু বাদ আছে যেটা আমি পড়াবো। আমি একটা বিষয় বলেছিলাম না যে ওয়েব সাইট বা একটা ওয়েবসাইট কিভাবে রান করে, হ্যাঁ, একদম স্ক্র্যাচে বলেছিলাম না যে কিভাবে একটা ওয়েবসাইট রান করে। ওই মানে হাউ ওয়েব ওয়ার্কস, হাউ ওয়েব রান, এই ধরনের একদম ভেরি বেসিক টাইপের কোশ্চিন থাকবে অ্যাসেসমেন্টের জন্য। 1 নম্বর পয়েন্ট আমি টপিকগুলো বলছি, আপনারা একটু লিখে নেন, যার উপরে প্রিপারেশন নেবেন। যদি কাগজের স্বল্পতা থাকে তাহলে একজন কাগজে লিখেন, ফটোকপি করে ওইটা ছবি তুলে ফেসবুকে মেরে দিন। আচ্ছা, হাউ ওয়েব ওয়ার্কস বেসিক টাইপের একটা স্যাম্পল কোশ্চেন বলেছি। হ্যাঁ, হাউ ওয়েব
ওয়ার্কস। এটা একটা স্যাম্পল কোশ্চেন বলেছি, তার ভেতর থেকে আপনার ওই প্রোটোকল এসটিটিপি হতে পারে, সার্ভার কি সেটা বলতে পারে, আমার হোস্টিং সার্ভার কি, এটা হ্যাঁ হ্যাঁ এটা 3 ধরনের, মানে অপশন হচ্ছে এরকম যে আপনাকে রিটেনে লিখতে, এরকম হতে পারে যে আপনাকে বসিয়ে বলা হলো যে একটা কোড লিখেন, আপনাকে বসিয়ে বলা হলো যে কোশ্চেনটা ভার্বালি বলেন, আপনাকে বসিয়ে বলা হলো যে এর অ্যান্সারটা কি, মানে কোডও লিখতে দিতে হতে পারে, রিটেনও লিখতে হতে পারে, আবার আপনাকে ভার্বাল কোশ্চেনের অ্যান্সারও দিতে হতে পারে। প্রিপারেশন 3 রকমই থাকবে। ওকে, সো ওয়েব ফান্ডামেন্টালস যেটাকে আমি বলছি এটার উপরে থাকবে। আমি বলেছিলাম শুরুর দিকে যে বিষয়গুলো অ্যাসেসমেন্টের জন্য লাগবে, আমি কিছু ফাংশনের কথা বলেছিলাম, আমি আমাদের রেগুলার ইউজ কিছু ফাংশন নিয়ে কথা বলেছি, তাই না? রেগুলার ইউজ কিছু ফাংশন নিয়ে কথা বলেছি, রেগুলার ইউজ ফাংশন নিয়ে যেগুলো নিয়ে কথা হয়েছে এবং আরও কিছু বিষয় আমি বলেছিলাম আপনাদের, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটু পড়াশোনার মধ্যে থাকতে হবে। যে ডেট রিলেটেড ফাংশন, অ্যারে রিলেটেড ফাংশন, ফাইল রিলেটেড ফাংশন, স্ট্রিং রিলেটেড ফাংশন বলেছিলাম না, মাইস্কুয়েল এর ফাংশন, রাইট? এই ফাংশনের একটা লিস্ট আমি বলেছিলাম, আর যে যে ফাংশনগুলো আমি পড়িয়েছি সেই ফাংশন এবং যে লিস্টগুলো বলেছি সেই লিস্টগুলো দেখে আসা, বা লাইক রাফলি যদি কাছাকাছি যাওয়া যায় সেটাও কিন্তু যথেষ্ট, যে আমাদের এই ধরনের কাজ করতে কোন ফাংশনগুলো প্রয়োজন পড়তে পারে। এরপর আসছে অবজেক্ট ওরিয়েন্টেড। পিএসপি বেসিক সিনটেক্স তো আমাদের সবার জানা, আমরা কিন্তু সিনটেকটিক্যাল কোনো মিস্টেক কেউ করব না। আমরা পিএসপির যে সিনটেক্সগুলো আছে, কেউ যদি বলে যে ফাংশনের ডেফিনেশনের সিনটেক্স লিখেন, ইফ এলস স্টেটমেন্টের সিনটেক্স লিখেন, ফর হোয়াইল ডু হোয়াইলের সিনটেক্স, এটা তো আমাদের জন্য এখন আর মানে ওই যে জটিল কোনো ইস্যু বা এটা পড়াশোনার মধ্যে কোনো একটা টপিক সেটা কিন্তু না আর কি, তাই না? ওটাকে আমি ধরছি না যে পিএসপির বেসিক সিনটেক্সের ওপরে কোশ্চেন করলে আপনারা আটকে যাবেন, এই লেভেলে এসে সেটা উচিত না, রাইট? এরপর আসছে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেডে কীভাবে ক্লাস তৈরি করবেন, অবজেক্ট তৈরি করবেন, কিভাবে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস ইনহেরিট করাবেন দেখিয়েছিলাম না, হ্যাঁ? ইনহেরিট করবে, তারপরে ইনক্যাপসুলেশন বা পলিমরফিজমের যে বিষয়টা, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, এই বিষয়গুলো আছে না, সেই বিষয়গুলো কিছুটা জানা, পড়াশোনা। একটা টপিক একটু আছে অবজেক্ট ওরিয়েন্টেডের ম্যাজিক ফাংশনস, এটা আমি এই 2-1টা সেশন যেটা সামনে বাকি আছে এর ভেতরে আলোচনা সেরে দিব, হ্যাঁ? ম্যাজিক ফাংশন সম্পর্কে কিছুটা কথা বলবো, নেম স্পেস, আমরা ওভারঅল জাস্ট সিম্পল ধারণা, আপনারা একটু পড়াশোনা করবেন ইউজার গাইড থেকে, ঠিক আছে? পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাজিক ফাংশনগুলো কি, এই বিষয়গুলো আর কি থাকবে। ডেটাবেসের উপর আমাদের ভালো ধারণা আছে আর কি, আমরা ডেটাবেস এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ভালো মতো দেখেছি, তারপরে স্টোরেজ সিস্টেম, ডেটাবেস স্টোরেজ সিস্টেম, মাইস্কুয়েলের ইনোডিবি বা মাইএসএম, এগুলোর মধ্যে পার্থক্য, এগুলো ওয়েব থেকে একটু দেখে নেওয়া আর কি, মাইস্কুয়েল সম্পর্কে পড়াশোনা করা, ডেটাবেসের অ্যাডভান্টেজ, মাইস্কুয়েলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ইনোডিবি সিস্টেমটা কি, মাইএসএম সিস্টেমটা কি, ঠিক আছে? এসকিউএল ইনজেকশন বিষয়টা কি, তারপরে ট্রিগারিং, যেগুলো অ্যাকচুয়ালি যদিও পড়ানো হয় নাই, এটা কেউ যদি একটু ভালো পারে তাকে ঠেকানোর জন্য এই ধরনের 2-1টা কোশ্চিন হতে পারে যেগুলো টপিকের বাইরে, তারপরেও ওই বিষয়গুলো একটু দেখে নিলে কাটিয়ে ওঠা সম্ভব হবে, ঠিক আছে? সো যে বিষয়গুলো বলছি এগুলো মাথায় যেন থাকে ডেটাবেস। এরপরে HTML CSS এর উপরে ভেরি ফিউ কোশ্চেন্স, জাভাস্ক্রিপ্ট এর উপরে কিছুটা আলোচনা হবে, কোশ্চেন করা হবে, আর অ্যাজাক্সের উপর আলোচনা হবে, যে কোয়েরি 2-1টা কোশ্চেন সম্পর্কে ধারণা দেওয়া হবে বা 2-1টা বিষয় আপনাদের বলতে পারতে পারে, বাট যে কোয়েরি আমি 2-1টা ক্লাস যেটা আছে এর ভেতরেই আমি যে 2টা টপিক বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাজিক কোশ্চেন ফাংশনস আর যে কোয়েরি, এর উপরে একটু আলোচনা করে দেবো, যেটা মূলত কাভার করবে আপনাদের বিষয়গুলো। আমার জন্য অ্যাসেসমেন্ট হিসেবে আমি এগুলোতে কোনোটাতেই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি হচ্ছে আপনাদের আউটপুট, ঠিক আছে? আমি একটা অ্যাসেসমেন্ট রেজাল্ট করব, সেটা হচ্ছে আপনাদের প্রজেক্ট এবং ক্লাস পারফরমেন্সের উপরে বেস করে, ঠিক আছে? তাহলে আমাদের স্কেডিউলটা কি আসলে আপনাদের অ্যাসেসমেন্টটা হবে হচ্ছে, আমি আমার ক্লাস হবে 9 তারিখ পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস কন্টিনিউ হবে, রাইট? আজকে সহ আরও 2টা ক্লাস বাকি আছে, আপনাদের 34টা ক্লাস চলছে, 35-36 ক্লাস হয়ে শেষ হবে। আপনাদের অ্যাসেসমেন্টটা হবে 12 তারিখ, প্রবাবলি ডেট দেবে 9টা থেকে পর পর্যন্ত। এখন কোন ব্যাচ কখন হবে একই সাথে শিডিউল দেবে, ফার্স্টে সম্ভবত ফার্স্ট ব্যাচের, পরের ব্যাচের। এখন বেসিসের অফিসে আপনারা যোগাযোগ করে আপনাদের ডেটটা অ্যানাউন্স হয়ে যাবে, 2-1 দিনের মধ্যেই অ্যানাউন্স হয়ে যাবে। আমি জানি ডেটটা হচ্ছে 12 তারিখ, ঠিক আছে? ডেটটা 12 তারিখ ফিক্সড,
এই 12 তারিখেই আপনাদের অ্যাসেসমেন্টটা হবে এবং প্রসেসটা হচ্ছে যে রিটেন হতে পারে, কয়েকটা কোশ্চেন রিটেন আপনারা লিখবেন, ভাইবা টাইপের আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবে অথবা একটা সিনট্যাক্স কোড আপনাকে লিখতে দেবে, দ্যাটস অল। এখন এখানে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে পাস ফেল বড় ব্যাপার না। আমার জন্য বিষয়টা হচ্ছে যে আপনাদের যেভাবে কোশ্চেন করবে সেভাবে অ্যান্সার দেবেন মাথা ঠান্ডা রেখে, যদি পারবো, না হলে না পারবো। খুবই বিষয়টাকে খুব হার্ডলি নেওয়ার কোনো কারণ নেই, বিষয়টাকে খুব ইজিলি নেবেন। যদি হার্ড কোনো কোশ্চেন করে, আমি যদি না পারি আমি হাসি মুখে বের হয়ে চলে আসবো, রাইট? সো আপনাকে হয়তো আপসেট করার জন্য, আপনাকে হয়তো নার্ভাস করার জন্য বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের মুভমেন্টে যাওয়া হবে, বাট অ্যাসেসমেন্ট যে হচ্ছে না বা হয় নাই সেটা কিন্তু না। অ্যাসেসমেন্ট এর আগেও হয়েছে এবং অ্যাসেসমেন্ট অলরেডি হয়েও গেছে। ওইটা যে অ্যাসেসমেন্ট, ওই যে অ্যাসেসমেন্টটা হবে সেই অ্যাসেসমেন্টটাও একটা ভ্যালু ক্যারি করবে, বাট এত বেশি ভ্যালু ক্যারি করবে না যেটা আপনাদের ফাইনাল বা টোটাল জব প্লেসমেন্টের উপরে ইফেক্ট রাখবে, বাট সেটাও একটা ভ্যালু ক্যারি করবে। সো ওটাকে আমাদের যে অ্যাসেসমেন্ট যেটা হইছে এটা আমাদের জব পাওয়ার ক্ষেত্রে কোনো একটা কিছু ভ্যারি করবে না। অ্যাকচুয়ালি আমরা যেগুলো নিয়েছি, আমাদের কাছ থেকে আমরা যে অ্যাসেসমেন্টটা নিয়েছি বা আমরা যে ফাইনাল একটা অ্যাসেসমেন্ট দিব আমাদের গ্রুপ থেকে, এটারও একটা ভ্যালু থাকবে। যে অ্যাসেসমেন্টটা ভিন্ন একটা গ্রুপ নেবে তাদেরও একটা ভ্যালু থাকবে, দুটোকে মার্জ করা হবে। আমি বোঝাতে পেরেছি? আবার যখন বলা হবে যে যেহেতু ক্লাস নিয়েছি আমি, ওই গ্রুপের টপ যারা আছে তাদেরকে সিলেক্ট করে দাও, ডেফিনেটলি আমি ভালো জানবো অন্য যে কারো চাইতে, বুঝতে যাচ্ছে? সেটাও কিন্তু ভ্যালু ক্যারি করবে। অলরেডি টপ 5 চলে গেছে এবং আমি সিলেক্ট করে দিয়েছি। প্রত্যেকটা ব্যাচ থেকে টপ 5 করে সিলেক্টেড হয়ে গেছে। তো এরপরে যে অ্যাসেসমেন্টটা হবে, আপনাদের যে অ্যাসেসমেন্ট, এটা যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো একটু ভালো মতো পড়াশোনা করে আসবেন যাতে কোশ্চেনের অ্যান্সার অ্যাটলিস্ট আপনারা করতে পারেন, একেবারে আটকে না যান। হ্যাঁ, একেবারে যেন আটকে না যান। সিলেবাসটা আমি বলে দিলাম যে যে বিষয়ের উপরে আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হবে আর কি। কারো কোনো কোশ্চেন আছে? অ্যাসেসমেন্ট রবিবার 12 তারিখ। আমাদের 11 তারিখ আমি বলবো আর কি, আমি এটা ডিসিশন নিব হচ্ছে 9 তারিখে। 9 তারিখের পর 11 তারিখে আরেকটা ব্যাচ শুরু হবে, ওদের একটা বা দুইটা একটা ক্লাস হবে আর কি। 11 তারিখ আর 13 তারিখে একটা ক্লাস হবে। সো ওই দিন হয়তো আমি যদি ওদের 1 ঘন্টা ক্লাস নিয়ে ছেড়ে দেই, পরের 2 ঘন্টা আপনাদের আমরা দিতে পারি কিছু সাবজেক্টিভ কোশ্চিন নিয়ে এখানে আলোচনা করা, যেটা আপনাদের অ্যাসেসমেন্টের জন্য হেল্পফুল হবে। পড়াশোনা করবেন, এর ভেতরে যদি কোনো ইয়ে থাকে, প্রবলেম থাকে, সেগুলো নিয়ে ওরা একটু সর্ট আউট হবে যাতে আপনাদের অ্যাসেসমেন্টের জন্য ভালো হয়। ঠিক আছে? প্রজেক্ট সাবমিশন ডেডলাইন আপনারা, আজকে ডেট ছিল না, 2 তারিখ ছিল ডেট। 2 তারিখ আপনাদের 3 তারিখ ক্লাস গেছে, সেদিন আপনারা সাবমিট করেন নাই এবং আমি কিছু বলিও নাই, আজকেও কিছু বলছি না। আমি বৃহস্পতিবারটা রাখছি যে আমার নিজের জন্য যে কে কি করেছে সেটা আমি আপনাদের বলবো আর কি, কার কতটুকু হয়েছে বা কতটুকু হলে আর একটু ভালো হয়। তো তার মানে হচ্ছে যে আজকে কি শনি, হ্যাঁ, শনি সোম বুধ না, শনি সোম বুধ, সোমবারে দিয়ে দেন সবাই, ঠিক আছে? যাতে বুধবারে এর উপরে কিছুটা অ্যাসেসমেন্ট
ভ্যালু বা আপনাদের ইয়েটা দেওয়া যায়। সামনের সোমবারে পরের সোমবার না না, তো পরের সোমবারে তো 13 তারিখ, নেক্সট সোমবার মানে কিন্তু কামিং সোমবার। পরশুদিন। হ্যাঁ, 2 তারিখের জায়গায় আমরা নিচ্ছি কত, 6 তারিখে। বুধবারে দিলে আমি কিভাবে কি বুঝবো? আপনাদের কিছু তো জানাতেই পারবো না কি হলো। আপনার জানাতে একটা দিয়ে তো চলে যাবে। যদি বলেন যে না আমাদের প্রজেক্ট বুধবার পর্যন্ত দিলে প্রজেক্ট ভালো হবে, সেক্ষেত্রে আমি আছি, বাট যে কোনো একটা কিছু জমা দিয়ে যাবেন সেটা কিন্তু অ্যালাউ করা হবে না। প্রজেক্ট ব্যাচ 1-এর কিন্তু ভালোই হচ্ছে। কারণ আপনাদের কি অবস্থা, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। আপনি পেয়েছেন? এই বলছিলাম। সো বুধবারে দেখান, বৃহস্পতিবারে সাবমিট করেন, ঠিক আছে? বুধবারে কি করেছেন আমাকে এক ঝলক দেখান, আর বৃহস্পতিবারে সাবমিট করে দেন। না, সোমবারে দেখাবে, বুধবারে সাবমিট করবে। আমি ভুল বলেছি। সোমবারের ক্লাসে আপনারা দেখাবেন কে কি করেছেন, আর বুধবারে ফাইনাল ক্লাসে সাবমিট করে দেবে। আচ্ছা, এবার যেটা পাসওয়ার্ড নিয়ে বলছিলাম, যে পাসওয়ার্ডের ভ্যালিডেশনটা, হ্যাঁ পাসওয়ার্ডটা আমাদের ধরেছে যে প্লিজ এন্টার ফিল্ড আউট দিস ফিল্ড রিকোয়ার্ড করার জন্য আমাকে ছেড়ে দেবে। আমি পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড এরকম একটা বলেছিলাম না, যে একজন আমাকে বললো যে কনফার্ম পাসওয়ার্ডের এটা দিতে। কনফার্ম পাসওয়ার্ডে রেগুলার এক্সপ্রেশনের দরকার নেই, এখানে রিকোয়ার্ড করতে হয়। এটা নেমটা দরকার নেই, আর এখানে এরর ভ্যালুরও দরকার নেই। হ্যাঁ, কনফার্ম হচ্ছে ম্যাচ করে কিনা সেটার জন্য। যে এখানে যেটা হবে, তিনটে এক দিয়েছি কনফার্ম পাসওয়ার্ড। এখানে কিন্তু যখনই আমি বাটনটা প্রেস করব তখন কিন্তু ভ্যালিডেশনটা দেবে না, মানে এখন পর্যন্ত কোনো কিছু লিখি নাই। জাস্ট এখানে কি লেখা রয়েছে, কনফার্ম পাসওয়ার্ডে রিকোয়ার্ড করা রয়েছে। আমি যে কোনো কিছু দিচ্ছি, সে কিন্তু এটাকে ছেড়ে দেবে, ছেড়েও দিয়েছে। বাট এটা কি হলো, কনফার্ম পাসওয়ার্ড তো উপরের পাসওয়ার্ডের সঙ্গে ম্যাচ করাবে, তাই না? সো কনফার্ম পাসওয়ার্ডে যেটা করতে হবে, এটা রিকোয়ার্ড করা হয়েছে। আমাকে অ্যালার্টও দিচ্ছে। টাইপ হচ্ছে, কন্ডিশন দেয়া লাগবে না, এখানে দিতে হবে ইকুয়ালস ইকুয়াল, নেমটা কি, এই যে পাসওয়ার্ডটা উপরের যে পাসওয়ার্ডটা, যার যে নাম, এখানে ইকুয়ালসের ভেতরে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, ওর ইকুয়াল হতে হবে এটা। সো আর পাসওয়ার্ডটাকে আমি কি করে রেখেছি, জেসবেল ভ্যালিডেশন দিয়ে রেখেছি। আর কনফার্ম পাসওয়ার্ডের এখানে আমরা একটা এরর মেসেজ দিব।
same as password. তিনটে এক দিয়েছি। আমাকে পাসওয়ার্ড ফিল্ডটা দিতে বলছে, আমি 1 2 3 দিয়েছি, মিলেছে? মিলে নাই। বলছে কনফার্ম পাসওয়ার্ড মাস্ট বি সেম অ্যাজ পাসওয়ার্ড, বোঝা যাচ্ছে? সো আমাকে কিন্তু ফর্মটা ছাড়ে নাই। সো কনফার্ম পাসওয়ার্ড যদি আমি এখানে বলি যে 1 2 3, এবার 3টে 1 দিয়েছি, এবার আমাকে কি করবে? ছেড়ে দেবে এবং ফর্মটা সাবমিট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ। সো ইকুয়ালিটি চেক করার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, নাম কি? ইকুয়ালস, আর তার নামটা এখানে ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা, সো কন্টিনিউ শপিংয়ে এই যে ফর্মটা আছে, ফর্মটার রেসপেক্টে আমাদের একটা ডেটাবেস টেবিল তৈরি করতে হবে। ডেটাবেস টেবিল তৈরি করে ডেটাবেসে ডাটা দিয়ে দিতে হবে। সো সেভ করে দিতে হবে, তারপরে অর্ডারটা সেভ করতে হবে। ব্যাক এন্ডে অর্ডারটা ডিসপ্লে করলেই আমাদের কাজটা শেষ। বাট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমাদের ইমেল করা, ঠিক আছে? যে ডাটা সেভ করার পর আমাদের ইমেল করতে হবে। তার মানে নেক্সট ক্লাসের ফার্স্টে আমরা ইমেলিংটা দেখে নিব যে কীভাবে একটা ইমেল করতে হয় র কোডিংয়ে। মেইল টু নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা একটু দেখে আসবেন। হ্যাঁ, মেইল টু নামে একটা ফাংশন আছে, এখানে ফর্ম অ্যাড্রেস, টু অ্যাড্রেস, হেডার, মেসেজ, ঠিক আছে? এই 4টা প্যারামিটার দিতে হয়, ফর্ম অ্যাড্রেস, টু অ্যাড্রেস, হেডার আর মেসেজ। তো মেসেজ ভেরিয়েবলের মধ্যে আপনি মেসেজ যা লিখবেন সেটা ইমেলের বডি আকারে চলে যাবে। একই রকম, সেম। সো এটা র কোডিংয়ে মেইল টু ফাংশন আমরা যদি দেখি যে পিএসপি মেইল ফাংশন আমি যদি বলি, যে W3 স্কুলসে একটা করে দেওয়াই আছে, এটাই আমি চাচ্ছিলাম। পিএসপি ম্যানুয়ালেও আপনি পাবেন। দেখেন, আপনি মেসেজের মধ্যে কিছু একটা লিখেছেন, রাইট? মেসেজের মধ্যে র্যাপ করে মেসেজ ভেরিয়েবল দিয়ে 70 ক্যারেক্টার্স আপনি বলতে, এখানে জাস্ট সেন্ড মেল ফাংশনে মেইল ফাংশন অ্যাড্রেসটা কার কাছে আপনার যাবে, একটা সাবজেক্ট, তারপরে মেসেজ। সো এভাবে আপনি মেসেজ পাঠাতে পারেন। এই যে টু সাবজেক্ট, মেসেজ, হেডার, প্যারামিটার্স এ ধরনের আছে। আরও একটা এক্সাম্পল দেখেন, যে টু অ্যাড্রেস দেওয়া হচ্ছে, সাবজেক্ট দেওয়া হচ্ছে, টেক্সট দেওয়া হচ্ছে, হেডার দেওয়া হচ্ছে, সিসি দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো টু অ্যাড্রেস, মেইল, টু অ্যাড্রেস, সাবজেক্ট, টেক্সট, হেডার। হেডার অ্যাকচুয়ালি ফর্ম কোথা থেকে এসেছে, কে পাঠালো, তার নামটা। বুঝতে পেরেছি? সো আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 3, টু অ্যাড্রেস, আপনি একাধিক ইমেল অ্যাড্রেস দিয়েছেন, কমা সেপারেটেড, দুইজনের কাছে ইমেল চলে যাবে। সাবজেক্ট একটা দেওয়া হয়েছে, মেসেজ বডিতে HTML কোড লিখে HTML এর কোডটা রেখেছেন, তার মানে মেসেজ আকারে HTML এর কোড দেয়া যাবে। তারপরে যখন আপনি হেডার কল করছেন, আপনার মিম ভার্সন আপনি বলে দিচ্ছেন, হেডারের সাথে কনক্যাট করে দিচ্ছেন টাইপ UTF-8, যাতে যে কোনো ধরনের ক্যারেক্টার এখানে সাপোর্ট করে ওই হেডারের মধ্যে। আর হেডারের মধ্যে ফর্ম অ্যাড্রেস, আপনি ফর্ম অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছেন, হেডারে সিসি অ্যাড্রেস আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে মেইলে বলছেন টু সাবজেক্ট, মেসেজ, হেডার, দ্যাটস অল।
এটা যাতে স্ট্রাকচার্ড ওয়েতে ইমেলটা যায়, ফরম্যাটেড ওয়েতে ইমেলটা যেন যায়। ডিফ তো আর ওখানে যে সিএসএস কাজ করবে না, আপনাকে ইনলাইন সিএসএস লিখতে হবে সেক্ষেত্রে, এই জন্যই টেবিলটা ইউজ করা হয়ে থাকে। সো 3 নাম্বার যে এক্সাম্পলটা আছে এটা ভেরি সিম্পল এক্সাম্পল, মানে ভ্যালিড এক্সাম্পল, এবং এই এক্সাম্পল অনুযায়ী আমরা আমাদের ইমেলটা করে দিতে পারি। বোঝা যাচ্ছে? সো ইমেলিংয়ের জন্য আমরা এই ইমেলটা ইউজ করব। ইমেলের এই এক্সাম্পলটা আমাদের দেখে আসতে হবে। সো মেইল করার জন্য আমরা পেলাম আর কি। আরেকটা বিষয় একটু আমরা দেখব যে এনক্রিপশন, পিএসপি ইনকোড আর ডিকোড। যে এনকোড ডিকোড পিএসপি কোড, এক্সাম্পল অফ এনকোড অ্যান্ড ডিকোড এনকোড পিএসপি। না, ইউআরএলটাও এনকোড না করেও আমরা ভিন্নভাবেও করতে পারি। আমাদের যে ইউআরএলটা সেটা যদি আমরা এনকোড করতে চাই, এই যে দেখেন আমরা বেস 64 এনকোডিং ডিকোডিং আছে না, বেস 64 এনকোড বেস 64 ডিকোড আছে না। আচ্ছা, আমরা কোনো একটা এক্সাম্পল থেকে এনকোডিং ডিকোডিংটা একটু দেখি। এটা একটু জেনে রাখা ভালো সবারই। না, আচ্ছা, আরেকটা জিনিস আপনারা একটু দেখবেন, ট্রাই ক্যাচ এক্সেপশন হ্যান্ডেলার জাভাস্ক্রিপ্টে এজাক্সের সময় বলেছিলাম না? হ্যাঁ, এক্সেপশন হ্যান্ডেলার দেখাই দিতে হবে। টাফ কেন? আমি এনকোড আর ডিকোডটা একটু দেখাই। লাইব্রেরি আছে, পিএসপি লাইব্রেরি আছে থার্ড পার্টি, যেটা দিয়ে আপনি এনকোড করবেন, ওটার আবার ডিকোড ফাংশন আছে, ডিকোড করবেন। বাট বেস 64 এনকোড এটা পিএসপির বিল্ট ইন। ঠিক আছে, করতে পারেন। এনকোড ডিকোডে আমি যাচ্ছি। সো যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটাই বেস 64 এনকোড লাইক 12 কে বেস 64 এনকোড করেছে। বেস 64 এনকোড করার পর এই 12 এর অবস্থা কি? একটু আমরা দেখে রাখবো। এটা হচ্ছে 12 এর এনকোড। আবার
বেস 64 ডিকোড যে আই কে আমরা এনকোড করেছিলাম না, আই কে আমরা এখন ডিকোড করব। আই কোডকে আমরা আই কে এনকোড করেছিলাম এবং আই কে এখন ডিকোড করে জে তে রাখছি এবং জে দেখতে পাচ্ছি, বুঝা যাচ্ছে, জে কে দেখতে পাচ্ছি। সো বেস 64 এনকোড ডিকোডিং এ যদি আমরা যাই, লোকাল হোস্ট is as example encode decode, এনকোডিং এর পর এরকম হয়েছে, আবার ডিকোডিং এর উপর আগের ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। এখন আমি যদি এখানে একটা স্ট্রিং দেই এ বি সি ডি, এটা এনকোডিং এর পর কি অবস্থা হচ্ছে, এটা এনকোডিং এর পর এই অবস্থায় ছিল, ঠিক আছে, এনকোডিং এর পর এই অবস্থায় ছিল, আবার যখন ডিকোড করেছি তখন আমি আবার তাকে এ বি সি দিতে পাচ্ছি, বোঝা যাচ্ছে। সো আমি যাকে এনকোড করব সেই এনকোডেড ভ্যালুটা আমি ডিকোড করলে আবার ফেরত পাবো। বেস 64 এনকোড এবং ডিকোড, এটা হচ্ছে পিএসপি বিল্ট ইন। এখন আমি যদি থার্ড পার্টি ইউজ করি, থার্ড পার্টি লাইব্রেরি আছে এনকোডিং ডিকোডিং এর জন্য, গুগল সার্চ দিলে আপনি পাবেন। লাইক একটা লাইব্রেরি লেখা আছে, ফাংশন কল করা আছে, আপনি জাস্ট ওই ফাংশনে ভ্যালু দিয়ে দিলেন, এনকোড করে দিল, আবার ফাংশন দিয়ে দিলেন, ডিকোড করে দিল, রাইট, এরকম ওই যে এক্সাম্পলই আপনি পাবেন, ঠিক আছে, সেটা দিয়ে আপনি সহজেও করতে পারেন, এনকোড ডিকোডিংটাও করতে পারেন। আমি চাইলে কি আমার ইউআরএলটা এনকোড করতে পারি, আমি চাইলে আমার ইউআরএলটা আবার ডিকোড করে নিতে পারি, করতে পারেন। আপনি নিজে যদি এনকোডিং বানাতে পারেন, ডিকোডিং করতে পারেন, ডেফিনেটলি সেটা মোস্ট ওয়েলকাম। ডিকোড না করলে আপনি আবার আগের অবস্থায় ফেরত আসবেন কি করে? এর জন্য আপনাকে যেটা নর্মালি, এটা বেস 64 তো ওপেন, রাইট, বেস 64 কিন্তু ওপেন। এখন ঘটনা হচ্ছে যে এই জন্যই বলি যে কিছু এক্সাম্পল অনলাইনে পাবেন যারা এর ভেতরে কি দিয়ে দিয়েছে, তো সিকিউরিটি সল্ট দিয়ে দেয়, যে এনকোডিং হবে, এনকোডিং এর মধ্যে একটা সল্ট দিয়ে দিচ্ছে, ওই সল্টটাকে বের করে আবার ডিকোড করা হচ্ছে। কি সল্ট দেওয়া হচ্ছে সেটা আমার জানা নেই, সেটা আপনারা নিজেরাও নিজস্ব টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। দেখেন আমি একটা অপশন আপনাদের বলে দিই, যে লাইক আপনি যখনই একটা জিনিস খেয়াল করেন, ইকুয়ালটা আসছে না, প্রতিবারই কিন্তু ইকুয়ালটা আসছে। এখন আপনি যদি একটা সল্ট ইউজ করেন, বেস 64 এনকোড করেছেন, এনকোড করার পর আপনি যখনই স্ট্রিং রিপ্লেসের একটা ফাংশন আছে না, হ্যাঁ স্ট্রিং রিপ্লেসের একটা ফাংশন আছে, স্ট্রিং রিপ্লেস ফাংশন দিয়ে আপনি ইকুয়ালগুলোকে ভিন্ন একটা কিছু করে দিলেন, তারপরে যখন আপনি ডিকোড করবেন, ডিকোড করার আগ মুহূর্তে আবার ওই যা দিয়ে আপনি রিপ্লেস করেছিলেন উল্টা আপনি রিপ্লেস করে নিলেন, করে তারপর আপনি ডিকোড করে ফেললেন। এটাকেই নর্মালি বলা হয়ে থাকে সিকিউরিটি সল্ট। কারণ কেউ যদি বেস 64 ইউজ করে আর আমি যদি সিকিউরিটি সল্ট অ্যাপ্লাই করি, সে কি আমার এটাকে ভাঙতে পারবে? আমি কি দিয়ে রিপ্লেস করেছিলাম তার তো বোঝাতে উপায় নেই, সেটা বোঝা যাচ্ছে, ধরা যাচ্ছে কিছুটা। সো এর জন্য এভাবে আপনি সিকিউরিটি সল্ট অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, ওই তো এভাবেই। ধারণা পাওয়া যাচ্ছে না? গুড। সো এই ধরনের কোশ্চেন আসলে আমি সেশন রাখছি, আরও 2টা সেশন আছে, কিছু কাজ আমি অ্যাডভান্স করে রাখবো, যেটা আপনাদের প্রজেক্টের আরও মানে অর্ডার সেভ করার জন্য কিছু অপশন বাকি আছে। ইমেল করার পর কাস্টমার সেভ হবে, শিপিং সেভ হবে, অর্ডার সেভ হবে, দ্যাটস অল। অর্ডার সেভ হওয়ার পর অর্ডারটা অ্যাডমিন প্যানেলে ডিসপ্লে করানো আর কি, তাহলে কিন্তু আমাদের একটা ই কমার্সের মোটামুটি একটা অপশন দাঁড়িয়ে যায়। মানে এইটুকু হবে। আর আমাদের আউটসাইড যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা হবে। আর ক্লাসে 3টা পর্যন্ত আমি 4 জনকে পেয়েছি।